এই অন্ধ ছেলেটা একদিন একজন বিখ্যাত অ্যাক্টরের হত্যাকাণ্ড দেখে ফেলে। কি ভুল বললাম নাকি? অন্ধ হয়ে সে কিভাবে খুন করা দেখতে পেল? ব্যাপারটা বেশ রহস্যজনক। কিন্তু সেই এক খুনের সাক্ষী হতে গিয়ে তার লাইফে যে 12টা বেজে যায় তা দেখে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। একটা মুভি যে কি লেভেলের পেঁচানো হতে পারে তা এই মুভি না দেখলে জানতেই পারতাম না। বলছিলাম বলিউড ইতিহাসে সবচেয়ে টুইস্টে ভরা থ্রিলার মুভি আন্ধাধুনের কথা। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের অস্থির মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা ছোট্ট খরগোশকে বিশাল এক বাঁধাকপির ক্ষেত থেকে বাঁধাকপি চুরি করে খেতে দেখি। দূর থেকে ক্ষেতের মালিক বন্দুক হাতে খরগোশটির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু অসাবধানতাবশত তার পায়ের নিচে একটা প্লাস্টিকের বোতল পড়লে সেই শব্দে খরগোশটা সতর্ক হয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে ক্ষেতের মালিকও তার নিশানা করে গুলি ছুড়ে দেয়, আর তখনই ধুম। এই সিনটা একটু মনে রেখো, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সিন যেটা তোমার পরে কাজে লাগবে। তো চলো এবার আরো গভীরে যাওয়া যাক। ছোট্ট শহর পুনে। এই শহরের অলিগলিতে লুকিয়ে রয়েছে বিভিন্ন রহস্য, আর এখান থেকে আমরা রানী নামের এই ছোট্ট মিষ্টি বিড়ালটাকে দেখতে পাই। সকাল সকাল পিয়ানোর শব্দে রানী দৌড়ে ঘরের উপর উঠে আসে। পিয়ানোর আওয়াজ এতটাই শ্রুতিমধুর ছিল যে রানী পিয়ানোর উপরে বসে লেজ নাড়াতে নাড়াতে পিয়ানো প্লে করা শুনছিল। এরপরে আমরা সেই গুণী পিয়ানো বাদক আকাশকে দেখতে পাই। পিয়ানো প্র্যাকটিস শেষ হলে আকাশ তার ঘড়ির উপরে হাত দিয়ে বোঝার চেষ্টা করে যে কটা বাজে। এরপর একটা স্টিক নিয়ে সে ধীরে ধীরে বাসা থেকে বের হয়ে পড়ে কোথাও যাওয়ার জন্য। আর এখান থেকে আমরা তার চলাফেরা দেখে বুঝতে পারি যে আকাশ আসলে একজন অন্ধ। সিঁড়ি থেকে নামতেই আকাশের প্রতিবেশী বান্ডু নামের এক পিচ্চি বাচ্চা তার সামনে একটা সুতো বেঁধে রাখে, আর আকাশ দেখতে না পাওয়ার কারণে সেই সুতো পেঁচিয়ে পড়ে যায়। এরপর বান্ডু নিজেই আকাশকে জিজ্ঞেস করে যে ভাইয়া ব্যথা পাননি তো, অটো ডেকে দেবো, তবে বিনিময়ে আমাকে কিন্তু 10 টাকা দিতে হবে। আকাশ বান্ডুকে 10 টাকা দেওয়ার নাম করে তার হাতটা চেপে ধরে বলে যে আমি জানি সুতো তুই বেঁধেছিস, আমাকে আর কখনো ডিস্টার্ব করলে তোর খবর আছে বলে দিলাম। যাই হোক, এরপর আকাশ একটা মন্দিরে যায়। এরপর সেলুনে গিয়ে সে চুলদাড়ি কাটায়। সেখান থেকে সে চলে যায় একটা ইনস্ট্রুমেন্টের দোকানে। দোকানের মালিক আকাশের পরিচিত। সে আকাশকে বলে তোমার জন্য আরো 2টো পিয়ানোর টিউশন আছে। তবে আকাশ জানায় যে আমি কোনো আর টিউশনই নিতে চাই না, কেননা 2 মাস পরে আমার কম্পিটিশন, যার কারণে আমাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার এই দোকান থেকে আকাশ পাবলিক ট্রান্সপোর্টে চেপে একটা পরিচিত রেস্টুরেন্টে যায়। সেখানে সে তার পছন্দের চিকেন টিক্কা ও আইস টি অর্ডার করে। এরপর সে আবারও বাসায় ফিরে আসে। এসব দেখে তোমরা হয়তো বুঝতে পারছো এগুলোই আকাশের ডেইলি রুটিন। তবে তার এই অদ্ভুত রুটিনের পিছনের গল্প আকাশ নিজের মুখেই বলে। আকাশ বলে অন্ধ হবার দুর্বলতাগুলো সবাই জানে, তবে এর ভালো দিকটা একটা আর্টিস্টই জানে। অন্ধ হবার ভালো দিক হচ্ছে ফোকাস, আর আমি এই ফোকাসটা ভালোভাবে রপ্ত করার জন্য সারাদিন এখানে সেখানে ঘুরি। এর পরের দৃশ্যে আমরা পুনের মাঘাপ্রাত্তা সিটির ধনী এক সোসাইটিতে এক লোককে বিশাল এক কাকড়া হাতে তার অ্যাপার্টমেন্টের দিকে যেতে দেখি। এই লোকটার নাম হলো প্রমোদ সিনহা। এই অ্যাপার্টমেন্টে সে আর তার ওয়াইফ সিমি একসাথে বাস করে। সিমি প্রমোদের থেকে বয়সে বেশ ছোট হওয়া সত্ত্বেও সে প্রমোদকে 3 বছর আগে বিয়ে করেছে, কারণ প্রমোদ ছিল একসময়ের বেশ জনপ্রিয় ও বিখ্যাত ফিল্ম স্টার। এখানে তাদের বন্ডিং দেখে বোঝা যায় প্রমোদ আর সিমি বেশ ভালো জীবনযাপন করছে। যাই হোক, সিমি একটা সুন্দর মিউজিক ছেড়ে প্রমোদের আনা কাঁকড়াটা রান্না করার জন্য যাবতীয় জিনিসপত্রের প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে প্রমোদ এসে তার একমাত্র মেয়ে দানির সাথে সিমির কথা বলিয়ে দেয়। এখানে দানি সিমিকে আন্টি বলে সম্বোধন করে, যেটা শুনে সিমির বেশ মন খারাপই হয়। আসলে দানি প্রমোদের প্রথম ঘরের সন্তান, আর সিমি তার দ্বিতীয় স্ত্রী। তাই দানি এখানে সিমিকে মা হিসেবে এখনো মেনে নিতে পারেনি। তবে সিমি খুব করে চায় দানি তাকে মা বলে ডাকুক। সিমির মন খারাপ দেখে প্রমোদ ফোনের ক্যামেরা চালু করে তার দিকে ধরে, আর সিমি মিষ্টি হেসে কাঁকড়াটি কিভাবে রান্না করতে হয় সেটার প্রসেস বলতে থাকে। সিমিকে এমন হাসি মুখে ভিডিওতে রেসপন্স করতে দেখে প্রমোদ বলে তোমার তো শো করা উচিত, কি টিভি সিরিয়ালের লোকদের সাথে কথা বলবো নাকি? এই কথাটা শুনে সিমি রেগে যায় আর বলে তোমার সব কথাই মিথ্যে, তোমাকে কে সাহস দিয়েছে আমাকে এসব বলার? কি মনে করো তুমি আমাকে? এই সব কথা শুনে প্রমোদ তো বেশ ঘাবড়ে যায়। তবে তখনই সিমি হেসে দিয়ে বলে আরে আমি তো ইন্টারভিউ দিচ্ছিলাম তোমার কাছে, কি আমি অভিনয় পারবো তো? যাই হোক, এরপর সিন শিফট হলে আমরা সোফি নামের একটা মেয়েকে দেখি। সোফি একটা হলুদ কালারের স্কুটিতে বসে তার পাশের এক বেয়াদব গাড়ি চালককে বেশ বকাঝকা করছিল। বকাবকি করতে করতে অন্য মানুষকে হয়ে সেই স্কুটি স্টার্ট দিলে তার স্কুটি এসে ধাক্কা খায় আকাশের সাথে। এই অ্যাক্সিডেন্টে আকাশের তেমন কোনো ক্ষতি না হলেও সোফি অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে আকাশকে একটা কফি শপে নিয়ে যায় সরি বলার জন্য। এখানে সোফি কথায় কথায় জানতে পারে যে আকাশ একজন ভালো পিয়ানো বাদক। কথাটি শুনে সোফি বেশ খুশি হয়ে যায় আর আকাশকে তার বাবার ক্যাফেতে পিয়ানো বাজানোর জন্য অফার করে। এখন হুট করে এমন একটা জব পেয়ে আকাশও তাতে রাজি হয়ে যায়। এরপর আমরা সোফির বাবাকে দেখি যে তার একটা স্টাফকে কাজের ভুল হওয়ার জন্য বকা দিচ্ছিল। তখনই রেস্টুরেন্টের হল থেকে পিয়ানো বাজার শব্দ শুনে সে বাইরে বেরিয়ে আসে। এবার সে বাইরে বেরিয়ে এসে দেখে সোফি তার সাথে করে একজন পিয়ানো আর্টিস্টকে নিয়ে এসেছে। সোফির বাবা
বাবা এসে আকাশকে নিজের পরিচয় দেয় এবং সে আকাশের প্রতিটা সন্ধ্যায় তার রেস্টুরেন্টে এসে পিয়ানো প্লে করার অফার দেয়। যাক, এরপর সোফি যায় আকাশকে এগিয়ে দিতে। পথে সে আকাশকে প্রশ্ন করে বসে যে আচ্ছা তুমি কিভাবে অন্ধ হলে? জবে আকাশ বলে 14 বছর বয়সে মাথায় ক্রিকেট বল লেগে তার চোখের অপটিক্যাল নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছিল, আর সেখান থেকেই সে চোখে দেখে না। এবার আকাশের বাসার সামনে এসে সোফি দেখে আকাশ একটা এনজিওতে ভাড়া থাকে। আসলে এই এনজিওটা প্রতিবন্ধী মানুষদের কম টাকায় থাকার ব্যবস্থা করে দেয়, আর আকাশ যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী তাই সে নামমাত্র ভাড়ায় এই বাড়ির উপরের রুমে খুব আরামে জীবনযাপন করছিল। যাই হোক, সোফি আকাশকে বলে আজকে তোমার পিয়ানো প্লেটা খুব সুন্দর ছিল। জবে আকাশ জানায় আমার কাছে এটা এখনো অসম্পূর্ণ, তাই আমার কাছে সুন্দর লাগেনি। তবে সোফি জানায় কিছু জিনিসপত্র অসম্পূর্ণই ভালো লাগে, কারণ সম্পূর্ণ করতে গেলে অনেক সময় সেটা খারাপ হয়ে যেতে পারে। এই সব কথা শুনে আকাশের বেশ ভালোই লাগে, আর তার সোফিকে দেখতে খুব ইচ্ছে জাগে। আকাশ সোফিকে বিদায় জানিয়ে সিঁড়ির 18টা স্টেপ গুনে গুনে উঠতে শুরু করে। তবে সোফির সামনে যেতে সে এক দৌড়ে ঘরে গিয়ে চোখের লেন্স খুলে জানলা দিয়ে সোফিকে দেখতে থাকে। তার মানে এই আকাশ আসলে অন্ধ নয়, সে এমন একটা লেন্স ব্যবহার করে যেটা থাকলে সে চোখে দেখতে পায় না। কিন্তু সে অন্ধ না হয়েও কেন অন্ধের নাটক করছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে আকাশ যে সোফিকে দেখেছে এই ব্যাপারটা ভান্ডুও কিন্তু খেয়াল করে ফেলে। যাই হোক, বিকেল বেলা আকাশ সোফির বাবার রেস্টুরেন্টে পিয়ানো প্লে করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তবে আজ আকাশ ইচ্ছে করে লেন্স পরে না, সে সোফিকে একটু দু চোখ ভরে দেখতে চায়। বোঝাই যাচ্ছে আকাশ সোফিকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা সোফিকে দেখি। সোফি বলেছিল আকাশকে সে 5টার সময় পিক করতে আসবে, তবে সে এখানে এসে পৌঁছেছে 5:30টায়। আকাশ নিচে নামতেই সোফি তাকে আধা ঘন্টা লেট হওয়ার জন্য সরি জানায়। ঠিক তখনই আবার আকাশের চশমায় ওপর থেকে একটা পাখি আকাম করে দেয়। সোফি এটা দেখে তার চশমা মুছে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলে তোমার চোখ দেখতে একদম নর্মাল মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে তুমি চোখে দেখতে পাও না। তবে আকাশ এবারও তার অন্ধ হওয়ার নাটক করে, আর সোফিও ধরতে পারে না যে আকাশ আসলেই অন্ধ নয়। এরপর তারা একসাথে বেরিয়ে পড়ে সোফিদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টে আজ প্রমোদ এসেছিল তার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে। এখানে আকাশের পিয়ানো প্লে শুনে প্রমোদ বেশ ইমপ্রেস হয় এবং আকাশকে সে প্রচন্ড প্রশংসাও করে। আকাশ তো তাকে দেখে চিনে ফেলে, তবে সে যেহেতু অন্ধের ভান করছে তাই তো সে আর এটা প্রকাশ করতে পারে না। যাক, এর জন্য সে বলে ওঠে স্যার আপনার কণ্ঠটা অনেকটা অভিনেতা প্রমোদ সিনহার মতন। জবে প্রমোদ হাসতে হাসতে তার পরিচয় দেয় এবং আকাশ বুদ্ধি করে সোফিকে দিয়ে তার সাথে একটা ছবিও তুলে নেয়। এবার পিয়ানো প্লে শেষ হলে সোফি আকাশকে বাসায় ড্রপ করতে আসে। তখন সোফি আকাশকে বলে কি আজ তো 4000 টাকার টিপস পেলে, কেমন লাগছে? আকাশ জানায় যে বেশ ভালো, তবে আমি 2 লাখ টাকা জমানোর চেষ্টা করছি, কারণ এই 2 লাখ টাকা হলেই আমি লন্ডন চলে যাব। এবার সোফি সেখান থেকে গেলে আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তখনই তার চশমা পড়ে গেলে আকাশ নর্মাল মানুষের মতো এসে চশমাটা নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তবে এই দৃশ্যটা কিন্তু ওই বাচ্চা ছেলেটা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে, আর এবার সে শিওর হয়ে যায় যে আকাশ এতদিন ধরে সবাইকে ধপ্পা দিচ্ছে। যাক, পরের দিন আকাশ সন্ধ্যের আগেই সোফিদের রেস্টুরেন্টে চলে আসে। সোফি তাকে এত দ্রুত আসার কারণ জানতে চাইলে আকাশ বলে আমার একটু প্র্যাকটিস করে নিতে হবে। তবে আমরা তো জানি আকাশ আসলে সোফিকেই দেখার জন্য দ্রুত এসেছে। যাক, এরপর থেকেই আকাশ আর সোফি একসাথে অনেক সময় স্পেন্ড করতে থাকে। তারা একসাথে ঘুরতে যায়, মুভি দেখে এবং দুজন দুজনের আরো বেশি ক্লোজ হতে শুরু করে। অন্যদিকে সোফিও ধীরে ধীরে আকাশকে পছন্দ করতে শুরু করেছিল। এর পরের দৃশ্যে আকাশকে আমরা আবারও সোফিদের রেস্টুরেন্টে পিয়ানো বাজাতে দেখি। আজ সে প্রমোদ সিনহার পুরাতন চলচ্চিত্রের একটা গান প্লে করছিল। এই গানটা শুনে সেখানে উপস্থিত প্রমোদ সহ বাকিরা সবাই খুশি হয়ে যায়। প্রমোদ আকাশের কাছে এসে বলে আরে বাহ, তুমি তো দেখছি আমার গানও প্লে করতে পারো। আকাশ এসে বলে ইয়েস স্যার, আরো একটা প্লে করবো। জবে প্রমোদ জানায় না, আজ নয়, কালকে শুনবো। কাল আমার ওয়েডিং অ্যানিভার্সারি, তাই আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চাই। তুমি, আমি আর আমার স্ত্রী মিলে চলো একটা প্রাইভেট কনসার্ট করে ফেলি। আমার স্ত্রী আবার রাজেশ খান্নার অনেক বড় ফ্যান, তাই তুমি ঠিক 1টা বাজে আমার বাসায় চলে এসো, বুঝেছো? এসব শুনে প্রমোদ আকাশকে অ্যাডভান্স সহ বাসার ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। এবার পুরানো আমলের গান শুনতে শুনতে প্রমোদ বাসায় ফিরে আসে। রাতে এসে সিমিকে বলে কাল আমার একটা জরুরি কাজে ব্যাঙ্গালোর যেতে হবে। এই কথা শুনে সিমি মন খারাপ করে বলে কাল তো আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, আর তুমি কি কালই চলে যাবে? জবে প্রমোদ জানায় জরুরি কাজ তো, তাই যেতেই হচ্ছে, চিন্তা করো না, কাল সন্ধ্যার ফ্লাইটে আমি আবারও ব্যাক করব। তবে সিমি তখনও ব্যাপারটা নিয়ে বেশ মন খারাপ করে থাকে। এদিকে আকাশকে ড্রপ করার সময় বৃষ্টি শুরু হলে আকাশ আর সিমি দুজনেই কাক ভেজা হয়ে আকাশের ঘরে আসে। সিমি আকাশের থেকে টি শার্ট নিয়ে নিজের কাপড়টা চেঞ্জ করে নেয়, আর আকাশও অন্য রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করার সময় সিমিকে পিছন দিক থেকে দেখতে থাকে। যাই হোক, এরপর তারা দুজনে মিলে ওয়াইন পান করে এবং একসাথে একটা
কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর সকাল সকাল সোফি আকাশের আই মাস্ক চোখে দিয়ে রান্না করতে যায়। আসলে সিমি ফিল করতে চাইছিল যে আকাশ কিভাবে সবকিছু ম্যানেজ করে। পুরো রান্নাঘর এলোমেলো করে সিমি অমলেট তৈরি করে। তবে আই মাস্ক খোলার পর সবকিছু দেখে সে আকাশকে বলে, চলো আমরা ক্যান্টিনে ব্রেকফাস্ট করি। তবে আকাশ বলে, আমি এখানেই ব্রেকফাস্ট করতে চাই। এদিকে সোফির তৈরি অমলেট খেয়ে আকাশ হেসে বলে, এটা আমার জীবনে খাওয়া বেস্ট অমলেট। এই কথা শুনে সোফিও হেসে ফেলে, আর এখান থেকে তাদের অফিসিয়াল রিলেশনশিপ শুরু হয়ে যায়। এরপর একটাই প্রমোদের দেওয়া ঠিকানা মতে আকাশ তাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। 702 নম্বর ফ্ল্যাটের সামনে সুন্দর করে সিনহা অ্যান্ড সিমি লেখা। আকাশ সেই ফ্ল্যাটের কলিং বেল দিতেই প্রমোদের স্ত্রী সিমি দরজা খোলে। আকাশ তাকে বলে, ম্যাম আমাকে প্রমোদ স্যার আসতে বলেছিল। জবে সিমি জানায়, প্রমোদ তো এখন বাসায় নেই, তুমি অন্য কোনো একটা সময় এসো। এই কথা শুনে আকাশ সিমিকে অ্যানিভার্সারি শুভেচ্ছা জানিয়ে বলে, ম্যাম স্যার আপনাকে সারপ্রাইজ করার জন্য আমাকে ডেকেছে। আমি আসলে একজন পিয়ানো আর্টিস্ট, এছাড়াও তিনি আমাকে অ্যাডভান্সও পে করেছিলেন, তাই আমি বলছিলাম প্লিজ একটু কল করে তাকে বিষয়টা জানান। তখন সিমিদের সামনে ফ্ল্যাটে থাকা এক বৃদ্ধ মহিলা দরজা খুলে অদ্ভুতভাবে সিমি আর আকাশকে দেখতে থাকে। সিমির ব্যাপারটা অস্বস্তি লাগলে সে আকাশকে ভিতরে ডেকে নেয়। আকাশকে পিয়ানোর সামনে বসিয়ে দিয়ে সে প্রমোদকে কল করে। প্রমোদের কাছ থেকে আকাশের ব্যাপারে কনফার্ম হয়ে সে আকাশকে জিজ্ঞেস করে, তুমি কি একদমই চোখে দেখতে পাও না? জবাবে আকাশ জানায়, না ম্যাম আমি পুরোপুরি অন্ধ। এই কথা শুনে সিমি বলে ওঠে, তাহলে মিউজিক বাজাও কি করে? তখন আকাশ জানায় যে আমি কানে শুনে অনুভব করি আর হাত দিয়ে মিউজিক বাজাই, এখানে চোখের খুব একটা প্রয়োজন পড়ে না। যাই হোক, এইসব কথা বলা শেষে সিমি আকাশকে পিয়ানো প্লে করতে বললে আকাশও হাসি মুখে খুব সুন্দর একটা টিউন প্লে করতে থাকে। কিন্তু হঠাৎ করেই তার চোখ চলে যায় ডাইনিং এর ফ্লোরে পড়ে থাকা এক জোড়া পায়ের দিকে, যার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা রক্ত। এটা দেখেই আকাশের হাত যেন হুট করেই থমকে যায়। তবে এই বিষয়টা সিমি লক্ষ্য করে আকাশকে বলে, বাহ খুব সুন্দর বাজাচ্ছ তো। প্রমোদ কত সুন্দর একটা সারপ্রাইজ রেখেছে আমার জন্য, ভাবা যায় এখনো সে কতটা রোমান্টিক। কিন্তু ওদিকে আকাশের কানে যেন এইসব কথা কিছুতেই ঢুকছে না। সে এতটাই নার্ভাস ফিল করছিল যে সে একটু ফ্রেশ হওয়ার জন্য সিমিকে বলে, আমি কি আপনাদের ওয়াশরুমটা ব্যবহার করতে পারি? এই কথা শুনে সিমি বেশ ভড়কেই যায়। তাও সে আকাশকে ওই লাশের পাশ থেকেই ওয়াশরুমে নিয়ে যেতে থাকে। এদিকে আকাশ সবটা দেখেও না দেখার ভান করে যাচ্ছিল। আকাশ ভাবছিল হয়তো ওয়াশরুমে গিয়ে সে পুলিশকে কল করবে। তবে ওয়াশরুমে যেতেই সে দেখতে পায় গান হাতে লুকিয়ে আছে সিমির এক বয়ফ্রেন্ড। তবে সেটাই আচমকা না ভরকে গিয়ে আকাশ তার কাজ সেরে চুপচাপ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এখানে তার নার্ভকে এতটাই কন্ট্রোল করেছিল যে যেন দেখেই মনে হচ্ছে আসলে সে একজন অন্ধ মানুষ। ওদিকে ওয়াশরুম থেকে ড্রয়িং রুমে আসার সময় আকাশ লক্ষ্য করে ডাইনিং রুমের এক কোণে পড়ে রয়েছে গুলিবিদ্ধ প্রমোদের নিথর দেহ। তবে এই মুহূর্তে তারও তেমন কিছু করার নেই, তাই সে চুপিচাপে গিয়ে আবারও তার পিয়ানো প্লে করতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে সিমি কেন আর কিভাবে এই প্রমোদকে উপরে পাঠিয়ে দিল? এইসব কাহিনী জানার জন্য আমাদের সিন শিফট হয় কিছুক্ষণ আগে। প্রমোদ ব্যাঙ্গালোরে যাওয়ার কথা বলে সিমিকে না জানিয়ে হাতে ওয়াইন, চকলেট আর সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে বাসায় আসে। তবে কিচেনের দরজা খুলতেই সিমিকে অন্য এক লোকের সাথে রোমান্স করতে দেখে প্রমোদ নিজেই সারপ্রাইজড হয়ে যায়। সাথে সাথে তার হাত থেকে ওয়াইনের বোতল পড়ে ভেঙে যায়, আর এরপরেই হয়তো হাতাহাতি জেরে সিমির বয়ফ্রেন্ড তাকে গুলি করে বসে। সিন আবার শিফট হয় প্রেজেন্টে। এখানে একদিকে আকাশ ভয়ে ভয়ে পিয়ানো প্লে করছিল, আর অন্যদিকে সিমি ও তার বয়ফ্রেন্ড মিলে সবকিছু পরিষ্কার করে প্রমোদের লাশটা একটা সুটকেসে ভরে নেয়। সিমির বয়ফ্রেন্ড এরপর প্রমোদের জামা কাপড় পরে তার মতোই গেট আপ নিয়ে বাইরে গিয়ে কলিং বেল চাপে, আর অন্যদিকে সিমি অভিনয় করে বলতে থাকে যে আরে মনে হচ্ছে প্রমোদ চলে এসেছে। এরপর প্রমোদের পুরাতন একটা রেকর্ডিং চালিয়ে আকাশের সাথে প্রমোদের কথা বলানোর অ্যাক্টিং করতে থাকে। এদিকে আকাশ সবটা জেনেও সেই রেকর্ডিং এর সাথে কথা বলতে শুরু করে। এদিকে তার বয়ফ্রেন্ড প্রমোদের লাশ নিয়ে চলে গেলে সিমি আকাশের কাছে এসে বলে যে প্রমোদের জন্য কোন বিল্ডার জন্য অপেক্ষা করছিল, এছাড়াও জরুরি মিটিং আছে তাই সে এখান থেকে চলে গেছে। প্রমোদ আজকের দিনটাকে লাকিটে মনে করে বিধায় সে কোনো মিটিংই পোস্টপোন করেনি। এখন সিমির এমন নাটক দেখে আকাশ আসলে কি বলবে সব বুঝে উঠতে পারছে না। এরপর সিমি বেলকনিতে গিয়ে দেখে যে তার বয়ফ্রেন্ড প্রমোদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এবার সিমি কিছুটা স্বস্তির সাথে সোফায় এসে বসে আর মুখ চেপে কান্না করে ফেলে। আসলে যা কিছু হয়েছে তার নিজের কাছেও এটা আনএক্সপেক্টেড ছিল। এর কিছুক্ষণ পর কান্না থামিয়ে সিমি আকাশকে বলে প্রমোদের আসতে হয়তো দেরি হবে, তাই তুমি একটা কাজ করো, তুমি এখন চলে যেতে পারো, তবে আমাকে বলতে পারো তোমার কোনো পেমেন্ট বাকি আছে কিনা, থাকলে আমি দিয়ে দিচ্ছি। তবে আকাশ জানায় সমস্যা নেই ম্যাম, আমি স্যারের কাছ থেকে পরে সব নিয়ে নেব। এই কথা বলে সিমির বাসা থেকে আকাশ বের হয়ে একটা চার দোকানের সামনে এসে বসে। এখন তার কি করা উচিত সে
সেটা এবার সে ভাবতে শুরু করে। তখনই হাতে শিব দেবতার ট্যাটু আঁকা এক টিকিট বিক্রেতা মহিলা এসে আকাশকে একটা টিকিটের উপরে হাত রাখতে বলে। আকাশ হাত রাখলে মহিলা পাশের লোকটির কাছে টিকিটটি বিক্রি করে বলে, সাহেব যেহেতু হাত রেখেছে তাই এই টিকিটটা নিশ্চয়ই লাকি হবে। এরপর আকাশকে সে জিজ্ঞেস করে, আপনার কিছু দরকার স্যার? আকাশ জানায় একটা অটো ডেকে দিলে তার খুব ভালো হয়। মহিলাটি পাশে থাকা একটা অটো ড্রাইভারকে বলে যে তাকে নামিয়ে দিতে, আর অটো ড্রাইভার আকাশকে কোথায় যেতে হবে জিজ্ঞেস করলে আকাশ বলে পুলিশ স্টেশন। তার মানে আকাশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে পুলিশ স্টেশনে গিয়ে সব বলে দেবে। এদিকে পুলিশ স্টেশনে যেতেই এক কনস্টেবল আকাশকে ভিতরে নিয়ে যায়। ভিতরে দায়িত্বরত পুলিশ অফিসার আকাশকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো। তখন আকাশ বলে, আমি একটা মার্ডারের রিপোর্ট করতে এসেছি। ঠিক তখনই ভিতর থেকে পুলিশের পোশাক পরা সিমির বয়ফ্রেন্ড বেরিয়ে আসে। তার মানে সিমির বয়ফ্রেন্ড আর কেউ নয়, বরং এই থানার এসিপি অফিসার মনোহর। তবে তাকে আমরা মুন্নু বলে সম্বোধন করব। মুন্নুকে বের হতে দেখে তো আকাশ পুরোই থক হয়ে যায়। সামনে থাকা অফিসার তাকে কয়েকবার জিজ্ঞেস করে যে সে কার মার্ডারের রিপোর্ট করতে এসেছে। তখন আকাশ কাপা কাপা গলায় বলে যে আমার বিড়াল রানীর। আমাদের প্রতিবেশীর ছেলে বান্টু বিড়ালটাকে খুব জ্বালাতো, সেই হয়তো কিছু একটা করে ফেলেছে। যাই হোক, সামনে থাকা অফিসার এই সব শুনে বিরক্ত হলেও মুন্নুর আকাশের উপরে সন্দেহ শুরু হয়। তাই সে আকাশকে বলে, চলো তোমার বিড়ালটাকে খুঁজে দিচ্ছি। এবার সে আকাশকে নিয়ে থানা থেকে বের হতেই মুন্নু তার গাড়িতে তার স্ত্রীকে দেখতে পায়। মুন্নুর স্ত্রী তার উপরে বেশ রেগেছিল, কারণ আজ তাদের সিনেমা দেখতে যাওয়ার কথাটা সে একদমই ভুলে গেছে। এই কথা মনে পড়াতে থানার বাগ ইন্সপেক্টর মুহূর্তেই ভেজা বেড়াল হয়ে যায়, কারণ সে তার স্ত্রীকে বেশ ভয় পেত। যাই হোক, মুন্নু তার স্ত্রীকে মিষ্টি মিষ্টি কথা বলে ইমপ্রেস করে ফেলে। এরপর আকাশকে নিয়ে তার বাড়িতে আসে। মুন্নু আকাশকে জিজ্ঞেস করে যে তোমার বিড়ালের কালার কি। আকাশ জানায় সাদা কালো। মুন্নু বলে, তুমি কি দেখেছো? আকাশ জানায়, আমি তো অন্ধ, তবে লোকের মুখে শুনেছি যে আমার বিড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মুন্নু ঘুরে ঘুরে আকাশের ঘর দেখতে থাকে। গোছানো কিচেন, ডেইলি নিউজ পেপার, এই সব দেখে মুন্নুর আরো সন্দেহ হয়। এদিকে আকাশও তার টেবিলের উপরে থাকা লেন্সের কৌটা আর ছোটখাটো প্রমাণ লোকাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে ঠিক তখনই রানীর গলার আওয়াজ শোনা যায়, আর রানীকে ফিরে এসেছে দেখে আকাশ মুন্নুকে ধন্যবাদ জানায়। এরপর মুন্নু একরাশ সন্দেহ নিয়ে আকাশের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যায় প্রতিদিনকার মতন আকাশ সফিদের রেস্টুরেন্টে পিয়ানো বাজাতে চলে যায়। আজ এই রেস্টুরেন্টে সিমিও এসেছে, কারণ প্রমোদ আগে থেকে এখানে তাদের ডিনারের ডেট বুক করে রেখেছিল। সফি সিমিকে অ্যানিভার্সারি শুভেচ্ছা জানাতে আসলে সিমি বলে, তোমাদের পিয়ানো প্লেয়ার তো অনেক ভালো বাজায়। সেটা শুনে সফি আকাশের দিকে তাকিয়ে ব্লাশ করে, যা দেখে সিমি জিজ্ঞেস করে যে ও কি তোমার বয়ফ্রেন্ড। জবাবে সফি কথাটা এড়িয়ে সেখান থেকে চলে যায়। এবার সিমি রেস্টুরেন্টে বসেও প্রমোদকে কল করার একটা নাটক করে, এরপর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তবে আজকে পিয়ানো প্লে শেষ হওয়ার পর আকাশ সফির সাথে দেখা না করে সেখান থেকে চলে গেছে। বেচারার মেবি মেয়েদের উপর থেকে ভরসাটাই উঠে গেছে। যাই হোক, পরের দিন কোনো এক নদীর পাশে প্রমোদ সিনহার গাড়ি পাওয়া যায়, আর সেই গাড়িতে ছিল তার গুলিবিদ্ধ লাশ। এত বড় একজন সেলিব্রিটির এভাবে মৃত্যু হওয়ার কারণে সকল টিভি চ্যানেলই সেটাকে নিয়ে নিউজ করতে থাকে। সিমি পুলিশকে স্টেটমেন্ট দেয় যে আগের দিন দুপুরে প্রমোদ নাকি 1 কোটি টাকা সুটকেস ভরে কোনো একটা কাজে বের হয়ে গিয়েছিল, আর এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। এই ব্যাপারটা নিয়ে পুরো দেশে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়। এক লোক আবার পাবলিক টয়লেটে কাজ সারতে গেলে কমোডের ভিতরে প্রমোদের ঘড়ি দেখতে পায়। সেই ঘড়িটা নিয়ে সে বিক্রি করতে গেলে সেখানের লোকেরা এত দামি ঘড়ি দেখে লোকটাকে মারধর করে পুলিশে দিয়ে দেয়। এদিকে পুলিশ অফিসার মন্নু ঘড়ি নিয়ে সিমি আর প্রমোদের মেয়ে দানিকে দেখায়, যাতে তারা আইডেন্টিফাই করতে পারে যে এটা প্রমোদের ঘড়ি কিনা। দানি বলে, এই ঘড়ি তো আমার বাবাকে আমি গিফট করেছিলাম। এরপর সেখানে আবারও আকাশকে ডাকা হয়। আকাশ স্টেটমেন্ট দেয় সে 27 জুন 2017 সালে ঠিক দুপুর 1টা বাজে প্রমোদের কথা মতো তার অ্যাপার্টমেন্টে গিয়েছিল। 10 মিনিট পর প্রমোদ সেখানে এসে কিছু কথাবার্তা বলে, আর কোনো একটা বিল্ডারের সাথে সে মিটিং এর জন্য বেরিয়ে যায়। কিন্তু আকাশের যেন এত মিথ্যা কোনোভাবেই সহ্য হচ্ছিল না, তাই সে হঠাৎ চিৎকার করে ওঠে, সব কিছু মিথ্যে, এই দুজন মিলেই খুন করেছে প্রমোদ স্যারকে। এরপর বডি প্যাক করে সুটকেসে নিয়ে এই নাটক সাজিয়েছে। এরপর সে চশমা খুলে বলে যে এই দেখো, আমি অন্ধ নই, আমি সবই দেখতে পাই। তবে মুন্নু সহ সব অফিসাররা তাকে ধমকে বসিয়ে দেয়। আসলে এটা ছিল তার কল্পনা, বাস্তবে তো সে এমন কিছু করেই না, বরং চুপচাপ স্টেটমেন্টে সাইন করে সেখান থেকে চলে যায়। তোমরাই বলো কে চায় এত প্যাচালের ভিতরে পড়তে। যাক, প্রমোদের ফিউনারেলে আকাশকে পিয়ানো প্লে করার জন্য ইনভাইট করা হয়, কারণ প্রমোদ আকাশের পিয়ানো মিউজিক শুনতে অনেক পছন্দ করত। আকাশের পিয়ানো প্লে শেষে সিমি তাকে ফেক কান্না দেখিয়ে ফিউনারেল স্পিচ দেয়। আকাশের বসে বসে তার নাটক দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এদিকে ঠিক তখন সিমিদের সামনের ফ্ল্যাটে থাকা ডিসা নামের সেই বৃদ্ধ মহিলা পুলিশের কাছে এসে বলে যে সিমি
সিমি তার স্পিচে মিথ্যে বলছে। প্রমোদ সেদিন লেট করে আসেনি। প্রথমে তৃতীয় একজন ব্যক্তি এসেছিল, এরপর সে ভিতরে থাকতেই প্রমোদ আসে, আর তারপর আসে এই পিয়ানো বাদক। আমি সব দেখেছি। এই সব কথা শুনে প্রকাশ নামে সে পুলিশ বলে, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে, এখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। মিসেস ডিসা বলে, আমি নিজে দেখেছি তাকে। লোকটা বডি বিল্ডারের মতো দেখতে ছিল, আর আমি তাকে দেখলে চিনতে পারবো। আপনি না হয় সিমিকে জিজ্ঞেস করে নিন। এবার অফিসার প্রকাশ সিমিকে গিয়ে জিজ্ঞেস করলে সে বলে সে হয়তো আগের সপ্তাহের কথা বলছে। আগের সপ্তাহে একজন পিৎজা ডেলিভারি বয় তার বাসায় এসেছিল। আকাশ পাশ থেকে তার এই মিথ্যা কথাগুলো চুপচাপ শুনতে থাকে। এদিকে প্রকাশ আসে মান্নুর বাসায়। মান্নু তখন ব্রেকফাস্ট করছিল। প্রকাশ মান্নুকে বলে, আমাদের এই কেসটা দ্রুত সলভ করা দরকার, কেননা প্রতিদিন আমাদের কাছে 10-12টা প্র্যাঙ্ক কল আসছে। কাল তো একজন ফোন করে বলে যে মান্নু সারি নাকি খুন করে ব্রিজের নিচে বডি ফেলে রেখে এসেছে। এই কথা শুনে মান্নুর মাথা তো পুরোই শক্ট হয়ে পড়ে। এই সব নিয়ে কথা বলার সময় মান্নুর ওয়াইফ বলে, মান্নু তোমরা ওই সিমির দিকে একটু নজর রাখো তো। এত এজ ডিফারেন্সে কেউ লাভ ম্যারেজ করে? আমার মনে হয় সে খালি টাকা পয়সার জন্যই বিয়ে করেছে। এছাড়াও আমার ধারণা যে তার কোনো বয়ফ্রেন্ডও আছে। এই সব কথা শুনে প্রকাশ জানায় যে হ্যাঁ, সেদিন মিসেস ডিসাও তো এরকম কিছুই বলছিল। সিমির ফ্ল্যাটে নাকি সে কোনো তৃতীয় ব্যক্তিকে দেখেছে। লোকটাকে দেখতে নাকি একজন বডি বিল্ডারের মতন, আর মিসেস ডিসা নাকি তাকে দেখলেই চিনে ফেলতে পারবে। মান্নুর ওয়াইফ মান্নুকে বলে, মিসেস ডিসাকে ডেকে এনে একটা স্কেচ তৈরি করে নাও না কেন? একবার কেস সলভ হয়ে গেলে তোমার প্রমোশন তো পুরোই কনফার্ম। মানে চিন্তা করো, নিজেকেই যদি নিজে ধরিয়ে দেয় তাহলে তার প্রমোশন নাকি কনফার্ম। যাক, প্রকাশ বলে আজকেই তাকে পুলিশ স্টেশনে ডেকে স্কেচ তৈরি করব। মান্নুর তো এই সব কথা শুনে গলা পুরোই শুকিয়ে কাঠ হয়ে পড়ে। সে ওয়াশরুমে যাওয়ার নাম করে সিমিকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এরপর আমরা আকাশকে দেখি সে দানিকে প্রমোদ সিনহার রোটেশন দিতে যাওয়ার জন্য বের হয়েছিল। তখন সেখানে সোফি চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ইগনোর করছো কেন বলো তো? কিছু হলে আমাকে জানাও, কেননা সেদিন যা হয়েছে তা আমার জন্য ক্যাজুয়াল ছিল, তোমার জন্য না হলে আমাকে বলতে পারো। আকাশ কিছু না বললে সোফি রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে সিমিদের বাসায় দানি যখন বসে বসে তার বাবার পুরাতন ছবি দেখছিল, তখনই তার কাছে সিমি আসে। সিমি দানিকে নিচে পাঠায় মেডিসিন আনতে। দানি যেতেই সিমি ডিসার ফ্ল্যাটের কলিং বেল দেয়। ডিসার দরজা খুললে সিমি বলে, আমার মাথাটা যেমন কেমন ব্যথা করছে, আপনাদের কাছে কি কোনো মাথা ব্যথার ওষুধ আছে? ডিসি জানায় হ্যাঁ, তুমি ভিতরে এসো। এদিকে আকাশও ততক্ষণে সিমিদের বাসার সামনে বসে গিয়েছিল। আকাশ লিফট থেকে উপরে উঠতে দেখে সিমি মিসেস ডিসাকে নিচে ফেলে দিচ্ছে। এটা দেখে আকাশের হাত থেকে তার স্টিকটা পড়ে যায়। সেই শব্দে সিমি পিছনে তাকিয়ে আকাশকে দেখে চমকে ওঠে। আকাশ আবারও কিছু দেখার ভান না করে সিমিদের অ্যাপার্টমেন্টের কলিং বেল চাপে। মানে চিন্তা করো, এই অন্ধসাজার নাটকটা যে কি লেভেলের কঠিন হচ্ছে তা তো তোমরা বুঝতেই পারছো। এত কিছু দেখার পরেও নিজের নার্ভকে কন্ট্রোল করা সত্যিই অন্য লেভেলের। যাই হোক, নিচে ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। পুলিশ এসে ডিসার লাশ নিয়ে যায় ইনভেস্টিগেশনের জন্য, আর আকাশও তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে আকাশ সোফিকে কল করে দ্রুত তার বাসায় আসতে বলে। এখানে দেখা যায় আকাশ এবার প্রচুর ঘাবড়ে ছিল। এদিকে দুষ্টু ছেলে বান্টু ফোনের ক্যামেরা অন করে লাঠির সাথে বাঁধে আর আকাশের জানলা দিয়ে ভিডিও রেকর্ড করে। মানে এই ছেলে যে করেই হোক সে যে অন্ধ না সেটা বের করেই ছাড়বে। এভাবে ভিডিও করতে গিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আকাশ সাবলীল চোখে রানীকে খাবার দিচ্ছে। তখনই আকাশের দরজায় কেউ নক করলে আকাশের দরজা খুলে দেখে সিমি এসেছে। আকাশ তাকে দেখে বেশ ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও সে ভিতরে আসতে বলে। সিমি তাকে প্রমোদের মৃত্যুর প্রসাদ দিয়ে বলে, এটা দানি তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আকাশ, তোমার জন্য দানি অনেক উপকার হয়েছে। আকাশ বলে এটা তোমার দায়িত্ব। এরপর আকাশ সিমির জন্য কফি আনতে যায়। এই সুযোগে সিমি চুপচাপ কিচেনে এসে আকাশের কফি বানানো দেখতে থাকে। তারপর একটা ভুতুরে মাস্ক পরে আকাশের পিছনে গিয়ে বসে পড়ে। এরপর আকাশ যখন পিছনে ফেরে তখন এমন ভয়াল দৃশ্য দেখেও সে চমকে না গিয়ে তার কাজ করতে থাকে। তার মানে সিমি বুঝতে চাচ্ছিল যে আকাশ হয়তো তাকে মিথ্যে বলছে, কিন্তু এমন একটা টেস্টে পাশ করে যাওয়ার পর সে বেশ কনফিউজ হয়ে পড়ে। তবে কফি নিয়ে আসার পর সিমি আকাশের কফিতে কিছু একটা মিশিয়ে দিলে আকাশ বিস্কুট আনার বাহানা করে কফিটা ফেলে দেয়। সাথে সাথে সিমি তার দিকে গান তাক করে এবং এই অন্ধ হওয়া নাটক বন্ধ করতে বলে। এবার আকাশ ভয়ে ভয়ে তার হাত উঁচু করে দাঁড়ালে সিমি হেসে বলে, আরে আমার গানটাও তো তোমার মতো ফেক। আকাশ জানায়, ম্যাম আমি এসব ঝামেলায় কখনোই জড়াতে চাইনি, আমি তো অন্ধ হওয়ার নাটক করতাম এর জন্য যাতে মিউজিকে কনসেন্ট্রেট করতে পারি, এটা শুধু আমার একটা এক্সপেরিমেন্ট ছিল। তবে এখন তো আমি অন্য আর এক ঝামেলায় ফেসে গেছি। সিমি প্রশ্ন করে, তোমার এই এক্সপেরিমেন্টের ব্যাপারে আর কে কে জানে? আকাশ বলে, না এই দুনিয়ার আর কেউই জানে না।
তাই আমার জন্য আপনার কোনো সমস্যা হবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এছাড়াও আমি তো স্টেটমেন্ট দিয়েই দিয়েছি, আর আমিও খুব শীঘ্রই লন্ডনে চলে যাচ্ছি। এই সব কথা শুনে সিমি তাকে জিজ্ঞেস করে, তুমি দানিকে কিছু বলনি তো? জবাবে আকাশ জানায়, না কিছুই বলিনি, আর কাউকে কিছু বলবো না, আমাকে দিয়ে আপনার কোনো সমস্যা হবে না। সিমি এবার একটু শান্ত হয়ে বসলে আকাশ মেঝেতে পড়া কফি পরিষ্কার করার জন্য যখনই উঠে দাঁড়াবে তখনই সে অনুভব করে যে সে ঠিক মতো চোখে দেখতে পাচ্ছে না। এছাড়াও তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। আকাশ বুঝতে পারে সিমি তার প্রসাদে আগে থেকেই কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এই কাণ্ড বুঝে উঠে আকাশ দ্রুত দৌড়ে তার বেসিনে গিয়ে বমি করার চেষ্টা করে, তবে বমি করার আগে সে সেন্সলেস হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সোফি দুটো ডাব নিয়ে আকাশের বাড়ির দিকে আসছিল। বাড়ির সামনে আসতেই দুষ্টু বান্টু সোফিকে একটা ভিডিও দেখায়। এখানে দেখা যায় যে আকাশ তার চোখে দেখে সাবলীল ভাবে সব কাজ করছে। বান্টু ভাবে যে সোফি হয়তো ভিডিওর বিনিময়ে তাকে টাকা দেবে, কিন্তু সোফি তো ভিডিও দেখেই প্রচন্ড রেগে যায় আর এর উপরে জোরে জোরে আকাশকে ডাকতে থাকে। তবে সোফির হুঁশ তখনই উড়ে যায় যখন সে দেখে সিমি অর্ধনগ্ন টাওয়াল পেঁচিয়ে আকাশের দরজায় দাঁড়িয়ে আছে। এছাড়াও সে ভিতরে গিয়ে দেখতে পায় যে আকাশ বেঘরে ঘুমোচ্ছে। এখানে সিমি নাটক করে তাকে বলে, আসলে প্রমোদ মারা যাওয়ার পর থেকে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, আকাশ আমার পাশে তখন ঢাল হয়ে দাঁড়িয়েছে, তাছাড়া তুমি তো জানোই আকাশ কতটা। তখন সোফি তাকে থামিয়ে দিয়ে বলে যে এটা তো বলবেনি যে আকাশ অনেক সেন্সিটিভ আর ইমোশনাল, 14 বছর বয়সে মাথায় বল লাগার কারণে নাকি ও অন্ধ হয়ে গেছে। সিমি বলে, হ্যাঁ সেটা তো আমাকেও বলেছে, আচ্ছা তুমি এসব জানলে কি করে? জবে সোফি বলে, এই সেম কাহিনী সে আমাকেও শুনিয়েছে, কিন্তু আসলে ও অন্ধ নয়, আমি এই মাত্রই নিচে থাকা বান্ডুর কাছ থেকে একটা ভিডিওতে সব জেনে ফেলেছি। এরপর সোফি কাঁদতে কাঁদতে আকাশের বাসা থেকে বেরিয়ে আসে। বান্ডুর কাছে তার ভিডিওর বদলে টাকা চাইতে আসলে সোফি তাকে এক চটকানা মেরে সেখান থেকে চলে যায়। যাক, সোফি যেতেই আকাশের জ্ঞান ফিরে আসে, আর আকাশের যখন সবকিছু মনে পড়ে তখন সে দ্রুত বালতিতে তার চোখ মুখ ভেজায়, কিন্তু এবার তার আর তাতে কোনো কাজই হয় না। ওয়াশরুম থেকে বের হয়ে এসে আকাশ বুঝতে পারে যে তার চোখ অন্ধ হয়ে গেছে। তাই সে সিমিকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে এটা কি করলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। জবাবে সিমি জানায়, আমি কি করলাম, তুমি তো 14 বছর বয়স থেকে অন্ধ। আকাশ তার উপরে রেগে চিৎকার করে বলে যে আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও, প্লিজ আমার চোখটা ঠিক করে দাও, আর যদি এটা না করো তাহলে আমি সবাইকে সব কথা জানিয়ে দেব। তখন সিমি বলে, আচ্ছা যাও না, যাকে ইচ্ছা যা কিছু বলো, তুমি কি করে আমার স্টেটমেন্ট দেবে? এই সব বলে সিমি সেখান থেকে বেরিয়ে পড়ে। এছাড়াও বাসা থেকে বের হয়ে বান্ডুকে সে তার কাছে ডাকে এবং বান্ডুর হাতে 100 টাকা দিয়ে বলে, দেখি তো কি ভিডিও আছে তোমার কাছে। বান্ডু তার ফোনটা দিলে সিমি ভিডিওটা ডিলিট করে দিয়ে বলে, এখানে তো কোনো ভিডিওই নেই। এছাড়াও এরপর বান্ডুর হাত থেকে সে 100 টাকা নিয়েই সেখান থেকে চলে যায়। বেচারা বান্ডু এত কষ্ট করে একটা ভিডিও করে একটা থাপ্পড়ও খেলো, আবার ধোকাও খেলো। যাক, এদিকে আকাশ সোফিকে সবটা বলার জন্য কল করে, তবে সোফি এতটাই রেগেছিল যে সে আকাশের কোনো কথাই শোনে না, বরং উল্টো তাকে গালাগালিজ করে ফোনটা কেটে দেয়। এই কাণ্ড দেখে আকাশের অসহায় মতো কাঁদতে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। অন্যদিকে সিমি গিয়ে মান্নুকে বলে, আমি আকাশকে অন্ধ করে দিয়েছি। জবে মান্নু জানায়, অন্ধ করে দিয়ে তাতে কি, প্রেসে গিয়ে যদি সব বলে দেয় তাহলে আমার কি হবে ভেবেছো? ওকে তো এখন মেরেই ফেলা উচিত। তবে সিমি জানায়, আমি কোনো সিরিয়াল কিলার না যে একের পর এক খুন করব। তুমি তো নিজেই আদর্শ জামাই হয়ে বউয়ের আঁচলের নিচে ঘুরছো, পারলে নিজে কিছু করে দেখাও তো। এই কথাগুলো শুনে মান্নু প্রচন্ড রেগে পড়ে। এর পরের দৃশ্যে আমরা আকাশকে তার জমানো টাকা, পাসপোর্ট সবকিছু গুছাতে দেখি। আকাশ সম্ভবত পুনে ছেড়ে চলে যেতে চাইছিল, তবে বের হওয়ার আগে মান্নু তার উপরে আক্রমণ করে আর তাকে ফাঁসি দিয়ে খুন করার চেষ্টা করে। আকাশ তো কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাস্তায় এসে পড়ে। এখন সত্যিকার অন্ধ হওয়ার কারণে সে একটা পিলারের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এবার মান্নু দৌড়ে সেখানে চলে আসে, তবে এবার সে আকাশকে আর দেখতে পায় না। পরের দিন আকাশের জ্ঞান ফিরতে আকাশ প্যানিক শুরু করলে পাশ থেকে এক লোক বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি ডাক্তার স্বামী, তুমি রাস্তায় বেহুশ হয়ে পড়েছিলে, তাই একজন তোমাকে এই ক্লিনিকে এনে ভর্তি করেছে। এখন আকাশ যেহেতু চোখে দেখতে পায় না, তাই সে জিজ্ঞেস করে যে কারা তাকে এখানে নিয়ে এসেছে। পাশ থেকে সেই অটো ড্রাইভারটা বলে, আমি মুরলী স্যার। এছাড়াও লতা নামের সেই টিকিট বিক্রেতা মহিলা তাকে বলে যে আপনার পকেটে পাসপোর্ট আর 6000 টাকা পেয়েছি, যেগুলো সবকিছুই সেফলি আমার কাছে আছে। আকাশ তাদের এসব কথা শুনে একটু স্বস্তি পায়। এরপর ডাক্তার স্বামীকে বলে যে আমার চোখটা একটু ভালো করে দেখুন তো, আমি না কিছু দেখতে পাচ্ছি না। স্বামীর চোখ দেখে বলা হয়, মনে হয় রিসেন্ট ড্যামেজ। আমাদের এখানে ডাক্তার আম্বিকা নামের একজন চক্ষু স্পেশালিস্ট আছে, সন্ধ্যায় সে আসলে তাকে দেখাতে হবে। আমি তোমাকে টেটিনাসের একটা ইনজেকশন দিচ্ছি। তবে ইনজেকশন দেওয়ার নাম করে আমরা দেখতে পাই ডক্টর স্বামী আকাশের ব্লাড স্যাম্পল নিচ্ছে। এর কিছুক্ষণ পর লতা আসে খাবার নিয়ে। কথায় কথায় তারা জানতে পারে যে আকাশের পরিবারের কেউই নেই, এমনকি তার জীবনে কোনো বন্ধু বান্ধব নেই। এবার আকাশ খাবার খেয়ে 7টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে, কেননা 7টা বাজে ডাক্তার আম্বিকার আসার কথা, কিন্তু 7টায় আসে ডাক্তার স্বামী। ডক্টর স্বামী মুরলী
মুরলিকে গাড়ি পার্ক করতে পাঠিয়ে লতাকে একান্তে ডেকে নিয়ে বলে, মোট 1.5 লাখ টাকা পাবে তোমরা, আর এই নাও 50,000 টাকা অ্যাডভান্স। তবে লতা স্পষ্ট জানিয়ে দেয় যে 2 লাখ টাকা না দিলে সে এই পেশেন্ট নিয়ে চলে যাবে। বাধ্য হয়ে ডাক্তার স্বামী তাকে 2 লাখ টাকা দিতে রাজি হয়ে যায়। এখন এখানে কি কাহিনী হচ্ছে সেটা তোমাদেরকে বলি। মূলত এরা হচ্ছে অর্গান চুরি পার্টি। এরা এখানে আকাশকে নিয়ে এসেছে তার 2টো কিডনি বিক্রি করে দেওয়ার জন্য। মূলত সেই 2টো কিডনির দামই এখন তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হচ্ছে। মানে চিন্তা করো, কিছুক্ষণ আগে চোখ হারিয়েছে আর এখন হারাতে যাচ্ছে তার 2টো কিডনি। তবে এইসব কথাবার্তা শুনে মুরলি বলে, ভাই 2টো কিডনি নিলে তো এই লোক বাঁচবে না। তখন স্বামী বলে, আরে না বাঁচলে ট্রেনের নিচে ফেলে দিয়ে আসবো, টুকরো টুকরো হয়ে গেলে কেউই সন্দেহ করবে না। কিন্তু তারপরেও মুরলির এসব কথা যেন ঠিক ভালো লাগছিল না। এরপর আকাশকে নিয়ে যাওয়া হয় অপারেশন রুমে। সিটি স্ক্যান করার কথা বলে আকাশকে তারা বেডে শুইয়ে দেয়। আকাশকে যখন অ্যানেস্থেসিয়া দিতে যাবে তখনই ডাক্তার স্বামীর ফোন বেজে ওঠে। কয়েকবার কল কেটে দেওয়ার পরেও তার বাসা থেকে বারবার কল দিতে থাকে তার ওয়াইফ। স্বামী এবার রেগে কলটা ধরে আকাশকে অ্যানেস্থেসিয়া দিতে দিতে বলে যে, কতবার বলেছি না অপারেশনের সময় কল করবে না। এই কথাটা শুনেই আকাশ এবার লাফিয়ে ওঠে। সে স্বামীকে জিজ্ঞেস করতে থাকে যে, আরে কিসের অপারেশন? লতা আর মুরলি আকাশকে জোর করে শুইয়ে দিতে চায়, তবে আকাশ তাদেরকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। বোকা মুরলি আকাশকে ধরে ডাক্তারকে অনেক অনুরোধ করতে থাকে যাতে আকাশের 2টো কিডনি বের না করে একটা কিডনি নেওয়া হয়। আকাশ এবার শিওর হয়ে যায় যে তার সাথে আসলে কি হতে চলেছে। আকাশ তাদেরকে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে 1 কোটি টাকা দেব। এই যে লতার হাতে আকাশ শিব দেবতার কসম খেয়ে বলছি। তবে এই কথাটা বলতে বলতেই আকাশ অ্যানেস্থেসিয়ার প্রভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এবার ডাক্তার স্বামী রিল্যাক্সে আকাশের কিডনি বের করতে যায়। তবে এবার লতা তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, আকাশ কিভাবে জানলো যে তার হাতে শিবের ট্যাটু রয়েছে? সে কি তাহলে দেখতে পাচ্ছে নাকি সে কোনো ইনভেস্টিগেশনে এসেছে? এখন এই কাহিনী জানতে হলে তাদের আকাশের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাই হোক, সেদিন রাতে তাদের এই অপারেশন ভেস্তে যায়। এরপর সকালে আকাশের জ্ঞান ফিরতেই আবারও সে প্যানিকড হয়ে পেট বুক সব জায়গা চেক করতে থাকে। সে ভাবতে থাকে তার কিডনি মনে হয় ইতিমধ্যে খুলে নেওয়া হয়েছে। কিন্তু লতা তাকে শান্ত করে বলে যে, চিন্তা করো না, আমরা তোমার কিছুই করিনি, সব ঠিকই আছে। আকাশের সব কথা শুনেও তবুও কেন যেন রিল্যাক্স হতে পারছিল না। লতা তাকে জিজ্ঞেস করে যে, আপনি কিভাবে জানলেন আমার হাতে শিব দেবতার ট্যাটু রয়েছে? জবাবে আকাশ বলে, আমি এটাও জানি যে তুমি শাড়ি পরো এবং তোমার চুল কালো। আর মুরলি, তুমি তো ঐশ্বরিয়া রায়ের ফ্যান, অটোতে আমি ওর পোস্টার লাগানো দেখেছি। এই সব শুনে তো লতা ভেবে নেয় যে আকাশের 3য় চক্ষু রয়েছে, হয়তো আকাশই হবে শিব দেবতার কোনো এক আবতার। এদিকে ডাক্তার স্বামী তাকে জিজ্ঞেস করে যে, তুমি অন্ধ হওয়ার নাটক কেন করছো? জবাবে আকাশ উত্তর দেয়, না, আমি আগেই ভালো ছিলাম আর এখন সত্যিকারের অন্ধ হয়ে গেছি। এই সব কথা বলে লতাকে সে জানায়, আমি আসলে তোমাদের জন্য একটা জ্যাকপট। এবার সিন শিফট হয় ইন্সপেক্টর মান্নুর কাছে। মান্নু ইনভেস্টিগেশনের নামে সিমির অফিসে চলে যায়। এরপর রাতের ঘটনা সে সবই খুলে বলে। সবটা শুনে সিমি বলে, দ্রুত ওকে খুঁজে বের করতে হবে, না হলে আমরা আরো বড় বিপদে পড়তে যাচ্ছি। তবে এবার অফিস শেষ করে সিমি বাসায় আসার পর দেখে যে আকাশ ইতিমধ্যে তার বাড়িতে উপস্থিত হয়ে খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে। সিমি এসে আকাশ হাই বললে আকাশ বলে, কাল আমি লন্ডন চলে যাব, তাই ভাবলাম আগে দানির সাথে মিট করে যাই। আচ্ছা, এখন তাহলে আমি আসি। তবে সিমি জানায়, আমি তোমাকে ড্রপ করে দেই। যাবে আকাশ তাতেও রাজি হয়ে যায়। এবার আকাশ গাড়িতে বসে সিমি মান্নুকে কল করে জানায় যে আকাশ তারই সাথে আছে। মান্নু আকাশকে রেঞ্জ হিলে নিয়ে আসতে বলে। এরপর মান্নু তার ওয়াইফের মাসির হার্ট অ্যাটাকের কথা বলে থানা থেকে বেরিয়ে পড়ে। এদিকে গাড়িতে আকাশ সিমিকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি চলে যাব, তবুও আমাকে অন্ধ করে দিয়ে তুমি কি পেলে? তখন সিমি নাটক করে বলে যে আসলেই। আকাশ বলে, আমি দৃষ্টিশক্তি ফেরত পেতে চাই। এক ডাক্তার বলেছে যে শুধু কর্নিয়া ড্যামেজ হয়েছে, ব্ল্যাক মার্কেটের থ্রুতে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে 10 লাখ টাকা দরকার, আর এই 10 লাখ টাকা তুমি আমাকে দেবে। যদি এটা তুমি না দাও তাহলে আমি প্রেস ডেকে সবকিছু বলে দেব। সিমি বলে, কি ব্ল্যাকমেল করছো? তখন আকাশ জানায়, না, আমি কম্পেনসেশন চাইছি। এইসব কথাবার্তার মাঝে এক অটো তাদের পথের সামনে এসে দাঁড়িয়ে যায়। সিমি বারবার হর্ন দিয়ে অটোটাকে সরানোর সিগন্যাল দিতে থাকে। তখন আকাশ জিজ্ঞেস করে যে কি হয়েছে? যবে সিমি জানায়, একটা অটো আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। আকাশ তখন বলে, এই অটোর পিছনে কি ঐশ্বরিয়া রায়ের পোস্টার লাগানো? যবে সিমি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি চোখে দেখতে পাচ্ছ? ঠিক তখনই আকাশ রুমাল দিয়ে সিমিকে অজ্ঞান করে ফেলে। মানে তো বুঝতেই পারছো, আকাশ এবার সিমিকে নিজেই কিডন্যাপ করে ফেলেছে। এদিকে মুন্নু তো সিমিকে কিছুতেই ফোনে রিচ করতে পারছিল না, তাই সে অনেক চিন্তিত হয়ে বাসায় চলে আসে। মান্নুর ওয়াইফ রাশিকা তাকে গরম গরম খাবার এনে দেয়। ঠিক তখনই তার কাছে একটা কল আসলে রাশিকা সেটা
রিসিভ করে। অপর পাশ থেকে আকাশ বলে, ম্যাম আমি ডিটেকটিভ ইসমাইল, আপনি কি রাশিকা বলছেন? রাশিকা হা জবাব দিলে আকাশ জানায়, আমাকে প্রমোদ সিনহা ডিটেকটিভ হিসেবে নিযুক্ত করেছিলেন তার ওয়াইফের কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে কিনা সেটা জানার জন্য। এভাবে আমি খুঁজে বের করেছি যে তার একটা লোকের সাথে অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু প্রমোদ সিনহা তো আমাকে ফিস দেওয়ার আগেই খুন হয়ে গেছে, তাই ফিসটা আপনি দিয়ে দিলে ভালো হয়। রাশিকা বলে, আমি কেন ফিস দেব? জবে আকাশ জানায়, কারণ আপনার হাজবেন্ডটি তো সিমির সাথে ইটিশ পিটিশ করছিল। চিন্তা করবেন না, এর বেশ কয়েকটা ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে, তাই আমাকে 1 কোটি টাকা না দিলে আমি সবকিছু ইউটিউবে ছেড়ে দেব। এই কথা শুনে রাশিকার তো গায়ে পুরো আগুন ধরে যায়। গান হাতে নিয়ে সে উল্টাপাল্টা গুড়ি ছুলতে থাকে মান্নুর দিকে। বউয়ের ভয়ে ইন্সপেক্টর মান্নু এবার ওয়াশরুমে গিয়ে লুকায়। এবার মান্নু তার ওয়াইফকে কনভিন্স করে বের হতেই যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। মান্নুর ওয়াইফ তাকে ফোনে স্পিকার দিতে বলে। ফোনটা আসলে দিয়েছিল সাব ইন্সপেক্টর প্রকাশ। প্রকাশ বলে, স্যার মিমি সিনহাদের গাড়ি পাওয়া গেছে সুইসাইড পয়েন্টে। গাড়ির পাশে তার ব্যাগ আর স্লিপার পাওয়া গেছে। মনে হচ্ছে হাজবেন্ডের শোকে সে হয়তো অক্কা পেয়েছে, তাই আমাদের পুরো টিম নেমে পড়েছে তার লাশ খোঁজার জন্য। তবে আমার ধারণা যে এই নদীতে থাকা কুমির তার লাশ হয়তো খেয়ে ফেলেছে। এই সব কথাগুলো টিভি চ্যানেলে সুমি সুইসাইড নিউজ হিসাবেও প্রচারিত হতে থাকে। এদিকে শহর থেকে দূরে হসপিটালে বন্দি সিমিকেও আকাশরা এই নিউজ শোনায়। সিমি তো এই খবর শুনে কান্নায় পুরোই ভেঙে পড়ে। তখন ডক্টর স্বামী সিমির ব্লাড স্যাম্পল নিতে আসে। আকাশ বলে, তোমার স্যাম্পল আমার সাথে ম্যাচ হলেই আমি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে নেব। যদি তুমি তোমার চোখ বাঁচাতে চাও তাহলে বলো প্রমোদের বিজনেস ডিলের জন্য রাখা সেই 1 কোটি টাকা কোথায় আছে। সিমি আকাশের কথা উত্তর না দিয়ে বলে যে, ডক্টর স্বামী আপনার কত টাকা লাগবে আমি দিয়ে দেব, আপনি এই অন্ধের কথা মোটেও বিশ্বাস করবেন না। তখন মুরলি বলে, তুমি তো নিজে নিজের হাজবেন্ডকে মেরে ফেলেছো, তোমার উপরে কে ভরসা করবে শুনি। জবাবে সিমি জানায়, আমি মারতে চাইনি, ওটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল, ভুলবশত আমার হাত থেকে গান শুট হয়ে যেয়ে সে মারা যায়। তখন ডক্টর স্বামী বলে, সে নয় ভালো কথা, তাহলে মিসেস ডিসার ব্যাপারে তুমি কি বলবে? সিমি বলে, আমি ওনাকে ফেলে না দিলে উনি তো মান্নুকে চিনে ফেলতো আর আমরা দুজনেই ফেসে যেতাম। এখন এই সব কথাগুলো কিন্তু আকাশেরা দিব্যি রেকর্ড করে নেয়, আর এই কারণে সিমি আরো তাদের জালে ফাঁসতে শুরু করে। রাতে সবাই মিলে প্ল্যান করতে থাকে যে তারা মান্নুকে কোথাও আসতে বলবে আর কিভাবে তারা এই টাকা নিয়ে পালিয়ে যাবে। ঠিক তখনই পাশ থেকে একটা ট্রেন গেলে সিমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। লতা এসে তাকে বলে, পরের ট্রেন 1 ঘন্টা পর আসবে আর তখন আবারও চিৎকার করিস। এই কথা শুনে সিমি বুঝে যায় যে তাকে বাঁচানোর জন্য এখানে কেউই আসবে না। এরপর সকালে লতা রাশিকাকে কল করে বলে যে টাকা রেডি আছে তো? রাশিকা বলে, হ্যাঁ রেডি, বলো কোথায় আসতে হবে। বেচারা চোখ মুখ একবার দেখো, 1 রাতের মধ্যে কি অবস্থা হয়েছে। যাই হোক, লতা বলে তোমাকে আসতে হবে না, তোমার হাজবেন্ডকে পাঠাও আমাদের লোকেশনে। এই সব কথা শুনে মান্নুর ওয়াইফ তার হাতে গান দিয়ে বলে যে সব প্রমাণ শেষ করে দিয়ে আসো। মানে একা স্বামী নয়, এই স্ত্রীও হচ্ছে অন্য টাইপের। এদিকে ঘটে আবার আরেক কাহিনী। লতা আর মুরলি চায় যে এই পুরো টাকাগুলো তারা একাই গিলে খাবে, তাই তারা এবার হসপিটালে এসে আকাশের হাত পা বেঁধে ফেলে। আকাশ তাদের বারবার করে বলে যে ছেড়ে দিতে, তবে তারা তাকে ভিতরে বন্ধ করে সেখান থেকে চলে যায়। এখানে দেখা যায় আকাশের ঠিক পিছনে সিমিকে এভাবে বেঁধে রেখে হয়েছিল। এখন সিমি হাসতে হাসতে বলে যে, কি নিজেই ফেসে গেল তো? মান্নু তোমার আর তোমার গ্যাং এর এমন অবস্থা করবে যে তুমি ভাবতেও পারবে না। তখন আকাশ জানায়, আমার কথা বাদ দাও, ওর জীবনের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি, ও তোমার সাথে কি করবে সেটা নিয়ে চিন্তা করো। সিমিও কিন্তু এই ব্যাপারটা নিয়ে এবার চিন্তিত হয়ে পড়ে। সে আকাশকে বলে, চলো আমরা দুজনকে হেল্প করি, আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি আর তুমি আমার চোখ খুলে দাও। তবে আকাশ তাতে রাজি হয় না। সিমি হুইল চেয়ার ঠেলতে ঠেলতে আকাশের কাছে এসে তার হাত খুলে দেয়। অন্যদিকে মুরলি আর লতা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মান্নুর আসার জন্য অপেক্ষা করতে থাকে। মান্নু আসলে মুরলি তাকে লিফটে ব্যাগ রেখে নিচে দাঁড়াতে বলে, তবে মান্নু লিফটে ব্যাগ রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। এরপর মুরলি যখন লিফট থেকে ব্যাগ বের করতে যাবে তখনই মান্নু পিছন থেকে এসে তার দিকে গুলি তাক করে। মুরলি ব্যাগ নিয়ে অন্যদিকে দৌড় দিলে মান্নু তাকে গুলি করে দেয়। এরপর মুরলিকে জিজ্ঞেস করে যে বল বাকিরা কোথায় আছে। যবে মুরলি জানায় বেসমেন্টে। এবার মান্নু দ্রুত লিফট দিয়ে নিচে নামতে থাকলে মুরলি লতাকে কল করে জেনারেটর অফ করে দিতে বলে। এবার জেনারেটর অফ করতেই মান্নু সহ লিফটে আটকে পড়ে। অন্যদিকে আকাশের হাত সিমি খুলে দিলে আকাশ নিজেকে মুক্ত করে ঘরের এদিক সেদিক হাত ফেলে দরজা খুলতে থাকে। তখন সিমি বলে, আকাশ আমার চোখটা খুলে দাও, আমি তোমাকে গাইড করছি। এবার আকাশ তাকে বিশ্বাস করে আর চোখ খুলে দিলে সিমি করে নগদে বেইমানি। সে এবার তাকে মিসগাইড করা শুরু করতে থাকে আর নিজেই একটা
কাচের টুকরো নিয়ে তার হাতের বাঁধন খোলা শুরু করে। অন্যদিকে লতা মুরালি আর টাকার ব্যাগ নিয়ে দ্রুত হসপিটালের দিকে রওনা দেয়। ঘাড়ে গুলি লাগার কারণে মুরলির শরীর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল, যার ফলে হসপিটালে নেওয়ার পরে মুরলি মারা যায়। লতা ডাক্তারকে বলে, আমার কাছে এখন অনেক টাকা আছে, আমি সব দিয়ে দেব, আমার ভাইকে প্লিজ বাঁচিয়ে দিন। তবে তারপরে লতা কাঁদতে কাঁদতে টাকার ব্যাগ ওপেন করে দেখে যে সেখানে সবকিছু কাগজের বান্ডিল ছিল। এই দৃশ্য দেখে লতা আর সহ্য করতে না পারে পাগলের মতো কাঁদতে থাকে। ঠিক তখনই এক ডাক্তার এসে বলে, ম্যাম শান্ত হন, আপনি চাইলে তার অর্গান ডোনেট করতে পারেন। লতা তো এই কথাটা শুনে হতভম্ব হয়ে যায়, কারণ এই অর্গান নিয়ে আজ তার জীবনে এত কিছু হয়ে গেছে। এদিকে আবার সিমি হাত পায়ের বাঁধন খুলে আকাশের উপরে অ্যাটাক করে ফেলে। সে আকাশকে প্রায় মেরেই ফেলছিল। তবে ঠিক তখনই সেখানে ডক্টর স্বামী চলে আসে। সিমি ডক্টর স্বামীর উপরে এলো পাথারে আক্রমণ করা শুরু করে। তবে আকাশ আর ডক্টর স্বামী মিলে কোন রকম আবার সিমিকে বেহুশ করে ফেলে। এরপর তাকে গাড়ির ডিকিতে করে তারা সেখান থেকে কোথাও একটা যাওয়ার জন্য রওনা দেয়। আকাশ ডক্টর স্বামীকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাচ্ছি। জবাবে ডক্টর বলে, লটারি ক্যাশ করতে যাচ্ছি, আমাদের জন্য এয়ারপোর্টে প্রাইভেট জেট অপেক্ষা করছে। আকাশ তার কথার কোনো আগামাথা বুঝতে না পারলে ডক্টর স্বামী বলে, দুবাইয়ের এক শেখের মেয়ের লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, তবে তার ব্লাডের গ্রুপ অনেক ইউনিক, যেটা লাখে একজনের থাকে। আমি সিমির ব্লাড স্যাম্পল নিয়ে এমনিতে টেস্ট করেছিলাম, তবে এমন রিপোর্ট পাবো সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তার ব্লাড গ্রুপ শেখের মেয়ের ব্লাড গ্রুপের সাথে পুরোই ম্যাচ হয়ে গেছে, আর এই কারণে শেখ এবার আমাদেরকে 1 বিলিয়ন টাকা দিতে যাচ্ছে। চিন্তা করো না, এখান থেকে আমি তোমাকে 1 কোটি টাকা দিয়ে দেব, আর এছাড়াও সিমির চোখ দিয়ে তোমার কর্নিয়া ট্রান্সপ্লান্টটাও আমরা করে ফেলবো। ভাইরে ভাই, চিন্তা করো, এক কাহিনীর ভিতর যে কত কাহিনী চলছে তার কোনো ইয়াদটাই নেই। যাকে সব কথা শুনে আকাশ বলে, কাউকে এভাবে মেরে ফেলা তো ঠিক না। তবে ডক্টর স্বামী তাকে বোঝায় যে তারা একজন মার্ডারারকেই শাস্তি দিচ্ছে, ভালো কাউকে নয়। ঠিক এই জায়গাতেই আমাদের এই বর্তমান সময়ের টাইমলাইনটা শেষ হয়ে যায়। এবার সিন শিফট হয় এই ঘটনার 2 বছর পর। ইউরোপের সুন্দর এক শহরের কোনো একটা রাস্তায় দাঁড়িয়ে আমরা সোফি আর তার বয়ফ্রেন্ডকে রোম্যান্স করতে দেখি। সোফি তার বয়ফ্রেন্ডকে বিদায় জানিয়ে খুশি মনে হেঁটেই যাচ্ছিল। তবে ঠিক তখনই এক শপের সামনে আকাশের মিউজিক শো এর পোস্টার দেখে সোফি থমকে যায়। গুটি গুটি পায়ে সে শপের মধ্যে প্রবেশ করে। এরপর বাকিদের সাথে খুব মনোযোগ দিয়ে সোফি আকাশের গান শোনে। গান শেষ হতেই সোফি আকাশের সাথে এসে হাত মেলায়। আকাশ হাত ধরে বুঝতে পারে যে এটা সোফি। তবে এখানে সোফি আকাশকে বলে যে, কি এখানে এসে অন্ধ হওয়ার নাটক করছো? জবাবে আকাশ মুচকি হেসে বলে, সে এক লম্বা কাহিনী, শুনবে তুমি? এরপর আকাশ আর সোফি একটা কফি শপে গিয়ে বসে পড়ে। আকাশ সোফিকে এই সমস্ত ঘটনাগুলো খুলে বললে সোফি জিজ্ঞেস করে, আচ্ছা এরপর কি হয়েছিল? এবার সিন আবারও শিফট হয় 2 বছর আগের ঠিক সেই দিনে। আকাশ ডক্টরকে বলে যে সে মার্ডারার হোক আর যাই হোক, আমরা তো তার স্টেটমেন্ট নিয়েছি, আমাদের উচিত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া। ডক্টর স্বামী তখন বলে, তাকে পুলিশের হাতে তুলে দিলেও সে মৃত্যুদণ্ডই পাবে, এর থেকে ভালো তুমি চোখ পেলে আর একটা বাচ্চার লিভার পেয়ে সে ভালো হয়ে গেল। ঠিক তখনই গাড়ির ডিকি থেকে শব্দ আসলে ডক্টর স্বামী আবারও সিমিকে অজ্ঞান করার ইনজেকশন দিতে যায়। তবে এবার সিমি তাকে মেরেই আকাশের পাশে এসে বসে গাড়ি চালাতে শুরু করে। আকাশ কিন্তু এটা জানতো না যে ডক্টরকে মেরে সিমি তার পাশে বসেছে, কিন্তু সে ডক্টরকে উদ্দেশ্য করে রিকোয়েস্ট করতে থাকে যে যাতে সিমির সাথে এমনটা করা না হয়, কেননা হাজার হলেও সে একজন মানুষ আর তাকে এভাবে অন্যায়ভাবে মেরে ফেলা তার কোনো অধিকার নেই। এরপর সে আরো জানায় যে এই গাড়ি থামিয়ে যেন তাকে এখান থেকে নামিয়ে দেওয়া হয়। এই কথাটা শুনে সিমি এবার তাকে রাস্তার মাঝে নামিয়ে দেয়, কিন্তু এই মহিলা এতই জঘন্য যে এবার সে আবারও তাকে গাড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে। মানে চিন্তা করো, যাকে বাঁচানোর জন্য সে এত চেষ্টা করছে, সে কিনা কোনো প্রমাণ না রাখার জন্য তার গাড়ির উপর দিয়ে গাড়ি চালাতে চায়। যাই হোক, হাইওয়ের রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা অসহায় আকাশ কোন দিকে যাবে সেটা বুঝতে পারছিল না। এদিকে সিমিও ফুল স্পিডে তার গাড়ি নিয়ে এগিয়ে আসছিল। আর ঠিক তখনই মুভির শুরু সে লোকটা খরগোশটাকে টার্গেট করে গুলি ছুড়লে খরগোশ লাফ দিয়ে সিমির গাড়ির সামনে এসে পড়ে, যার ফলে সিমির বড় একটা অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায়। এবার সিন শিফট হয় আবার আকাশ আর সোফির কাছে। আকাশ বলে এই ঘটনার কিছুক্ষণ পর সেখানে একটা বাস আসে, আমি তাতে চড়ে মুম্বাই চলে আসি। সোফি এবার প্রশ্ন করে, আচ্ছা তুমি আর ফিরে আসোনি কেন? জবাবে আকাশ জানায়, আমি শুধু ওই জায়গাটা থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। এরপর আকাশ সোফিকে বিদায় জানানোর সময় সোফি বলে, সিমি এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিল, তোমার উচিত ছিল ডাক্তার স্বামীর কথা মেনে নিয়ে ও চোখটা নিয়ে নেওয়া। এই কথাটা শুনে আকাশ কেমন যেন একটা মুচকি হেসে সামনের দিকে আগানো শুরু করে। অন্যদিকে সোফির চোখ দুটো যেন আকাশের কথা না শোনার অনুশোচনায় ভুগতে থাকে। এদিকে সেখান থেকে বের হয়ে আকাশ তার সামনে থাকা ক্যানটাকে এমন ভাবে লাথি মারে যেটা দেখি স্পষ্ট বোঝা যায় যে সে অন্ধ না।
ভাই রে ভাই, এই সিনটা দেখে আমি লিটারেলি পুরো শক হয়ে পড়েছি। তার মানে কি আকাশ কি এখনো অন্ধ হওয়ার নাটক করছে? তার মানে আকাশ কি সিমির চোখ নিয়ে নিয়েছিল সেদিন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? মানে লাস্টে এসে পুরো ব্যাপারটা এমন ভাবে হয়ে গেছে যে তোমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরবে। হতে পারে আকাশ পরবর্তীতে এসে তার চোখ ট্রিটমেন্ট করে সে ভালো হয়ে গেছে, আবার এমনও হতে পারে যে সে সিমির চোখের কর্নিয়া নিয়ে ভালো হয়ে গেছে, আবার এমনও হতে পারে যে সিমির সাথে ঘটে যাওয়া তার এই সব কাহিনীগুলো পুরো বোগাস ছিল। হতে পারে এমন যখন সিমি প্রথমে তার কাছে এসেছিল সেই সময় আকাশ আর সিমি মিলে এই পুরো প্ল্যানটা সাজায় পুরো পৃথিবীকে ধুলো দেওয়ার জন্য। এমনও হাজারো এন্ডিং এই ছবির শেষে তোমরা মেনেই নিতে পারো। সো মুভিটা এমন একটা জায়গায় এন্ডিং হয় যেখানে তোমার পূর্ণ স্বাধীনতা থাকবে এই সব কিছু চিন্তা করার। কি মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এরকম আরো জোস জোস মুভি পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো সিনে থ্রিলার বিডিকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।